নমস্কার, নিউজ নায়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরমে ওঠে উত্তেজনা। তার উপর রয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের বিতর্কিত মন্তব্য। এবার তার আঁচ পড়ল বাংলাদেশের উপর। বাংলাদেশ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। এক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলো ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য। পহেলগাঁও এই জঙ্গি হামলার পরবর্তীকালে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি সম্পর্কে ছেদ টেনেছিল ভারত। এবার বাংলাদেশি পণ্য আমদানি করাও বন্ধ করল কেন্দ্রীয় সরকার। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। সেই বিজ্ঞপ্তি অনুসারে রেডিমেড পোশাক, বেশ কিছু খাদ্য সামগ্রী আমদানি করা যাবে না বাংলাদেশ থেকে। বেশ কিছু বন্দরে এইসব সামগ্রী আমদানির উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এক্ষেত্রে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। তবে ভারত হয়ে নেপাল বা ভুটানে সেই সব সামগ্রী গেলে তার উপর কোনো বন্দর নিষেধাজ্ঞা নেই বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বাংলাদেশের রেডিমেড পোশাক, ফলের স্বাদযুক্ত এবং কার্বনেটেড পানীয়, ব্যাগড খাদ্য সামগ্রী, স্ন্যাক্স, চিপস এবং মিষ্টি, তোলা, প্লাস্টিক এবং পিভিসি তৈরি পণ্য আমদানি করা হবে না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং চূর্ণ পাথর আমদানির ক্ষেত্রে এই বন্দর নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় বলে জানিয়েছে নয়াদিল্লি। নিষেধাজ্ঞা অনুযায়ী আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এবং চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ঢুকতে পারবে না আর বাংলাদেশি পণ্য। এসব বন্দর দিয়ে আগে তার 93% রপ্তানি পাঠাতো বাংলাদেশ। আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনো এলসিএস অর্থাৎ ল্যান্ড কাস্টম স্টেশন এবং ইন্টিগ্রেটেড চেকপোস্ট বা চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ি সীমান্ত বন্দরে এই সমস্ত পণ্যের আমদানিতে কোনো অভ্যন্তরীণ চালান অনুমোদিত হবে না বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যেতে পারে, দীর্ঘদিন ধরে বাংলাদেশ একতরফাভাবে ভারতের বাজারে প্রবেশাধিকার পেলেও ভারতীয় পণ্যের ক্ষেত্রে একই ধরনের সুবিধা পায়নি ভারত। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। পারস্পরিকতার ভিত্তিতে চলতে হবে, না হলে একতরফা ছাড় আর নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ট্রানজিট ব্যবহারের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে টন প্রতি 1.8 টাকা ফি নিচ্ছে বাংলাদেশ, যেখানে দেশের অভ্যন্তরীণ হার টন প্রতি 0.8 টাকা। এতে ভারতের মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের শিল্প খাত। এই ঘটনা চ্যালেঞ্জের মুখে পড়েছে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক, তা বলা যায় নিশ্চিতভাবেই। বাংলাদেশের জন্য এটি একদিকে যেমন বড় আর্থিক ধাক্কা, এই ক্ষেত্রে স্থানীয় উৎপাদকদের জন্য এটি হতে পারে বাজার দখলের সুবর্ণ সুযোগ বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। 2023 সালে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে $38 বিলিয়ন রেডিমেড গার্মেন্ট রপ্তানি করেছে, যার মধ্যে $700 মিলিয়ন শুধুই ভারতের সঙ্গে। তাই ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বাংলাদেশের বড়সড় ক্ষতি অনিবার্য বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। চীনে গিয়ে ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি স্থলবেষ্টিত এবং তারা সমুদ্রে পৌঁছাতে বাংলাদেশের উপর নির্ভরশীল। বাংলাদেশই এই অঞ্চলে একমাত্র সাগরমুখী গেটওয়ে। চীন চাইলে তা ব্যবহার করতে পারে বলে মন্তব্য করেছিলেন মোহাম্মদ ইউনূস। এই মন্তব্যের প্রতিক্রিয়াতেই কি বাংলাদেশের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল ভারত, তা নিয়ে চলছে জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টিম ত্রিপুরা তৈরি করার জন্য সিভিল সার্ভিস অফিসারদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সিভিল সার্ভিস অফিসার ইনস্টিটিউটের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সিভিল সার্ভিস আধিকারিকরা। এই ক্ষেত্রে নিজেদের মধ্যে টিম ত্রিপুরা তৈরি করার জন্য সিভিল সার্ভিস অফিসারদের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলার কুঞ্জবনে সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউটের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমি আশা করি যে আগামী দিনেও আমরা বিভিন্ন যে আমরা টিম ত্রিপুরা, আমি বলবো যে টিম ত্রিপুরা, সেটা যদি আমরা বজায় রাখতে পারি, সবার জন্য যে কাজের যে প্রয়োজন, যে মৌলিক যে সমস্যাগুলো, সেটা আমাদের পানীয় জলের ব্যবস্থা হোক, রাস্তাঘাটেই হোক, এখানে ইলেকট্রিসিটি হোক, বিভিন্ন যে যোজনাগুলো আমাদের সেন্ট্রালের এবং স্টেটের
আমরা আছে সেইগুলো আমরা তবে পৌঁছাতে পারবো। আপনারা অলরেডি করেছেন বিভিন্ন প্যারামিটার। আমরা যখন দিল্লিতে আমাদের বৈঠক হয় সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আমরা অন্যান্য বড় বড় যে যে বিগ স্টেটগুলো রাজ্যে কর্মরত সিভিল সার্ভিস আধিকারিকরা যথেষ্ট মেধা গুণসম্পন্ন, স্বচ্ছতার মাধ্যমে কাজ করার একটা পরিবেশ তৈরি হয়েছে সিভিল সার্ভিস অফিসারদের জন্য। রাজ্যে বর্তমানে 59 জন IAS, 42 জন IPS, 40 জন IFS, 470 জন TCS এবং 152 জন TPS আধিকারিক কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ধরনের ট্যালেন্ট আমরা এখন যেভাবে কাজ করছি, যেভাবে আমাদের মানে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সুযোগ একটা মহল তৈরি করেছি, একদম এক একজন থেকে একটা ট্যালেন্টেড যে যারা প্রার্থীরা এসছেন এবার সত্যি আমাদের আগামী দিন, আমি সেদিনও বলেছি যে ত্রিপুরা কোন জায়গায় যাবে আমি জানি না, অনেক বেটার পজিশন হবে। আমাদের এখন পর্যন্ত রাজ্যে প্রায় 59 জন মতো IAS অফিসার আছেন, বাইরের IAS অফিসার, এবং 42 জন IPS অফিসার। কিছু কিছু IAS অফিসার এখনো বাইরেও আছেন, তাদের আমি কাউন্ট করলাম না। এখানে 40 জন IFS অফিসার আছেন এবং 470 জন আমাদের TCS অফিসার, 152 জন TPS অফিসার, 50 জন TFS অফিসার ত্রিপুরাতে আছে। সিভিল সার্ভিসের কর্মকর্তাদের কল্যাণে উৎসাহিত করা এবং পরিবেশ সেবাগুলির সম্পূর্ণ একীকরণ নিশ্চিত করার পাশাপাশি তাদের একত্রিত করা এবং সিভিল সার্ভিসের সকল ক্ষেত্রে সহযোগিতার মনোভাব ধারণকারী একটি বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট। আধুনিক সিভিল প্রশাসনের চাহিদা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা, বিতর্ক, বক্তৃতা এবং শিক্ষা প্রদানের বিষয়গুলো নিয়ে চর্চা করা হবে এই ইনস্টিটিউটে। বেসামরিক প্রশাসনের আধুনিক উন্নয়ন সম্পর্কে বেসামরিক কর্মচারীদের অবগত রাখার জন্য জার্নাল, সাময়িকী এবং ম্যানুয়াল মুদ্রণ ও প্রকাশ করা হবে এই সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউটে। সিভিল প্রশাসনের আধুনিক দক্ষতা অর্জন ও প্রচার করা এবং সিভিল প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে সমন্বয় সাধন করা, জ্ঞান বিতরণ বা বিনিময় করা এবং তাদের সার্বজনীন প্রয়োগের দিকে পরিচালিত করার জন্য অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করার বিষয়গুলো নিশ্চিত করা হবে এই ইনস্টিটিউটে। আগামী 2 বছরের মধ্যে এই সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ইন্টিগ্রেটেড একুয়া পার্কের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন হলো রবিবার। বছরে 3000 থেকে 5000 মেট্রিক টন মাছ উৎপাদন হবে এই একুয়া পার্ক থেকে, জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। বহু প্রতীক্ষিত ইন্টিগ্রেটেড একুয়া পার্কের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন হলো রবিবার। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী রাজীব রঞ্জন সিং। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাসও। ইন্টিগ্রেটেড এই একুয়া পার্ক থেকে বছরে 3 থেকে 5000 মেট্রিক টন মৎস্য উৎপাদন করা হবে বলে এদিন জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। রাজ্যে বর্তমানে যেখানে 1,17,000 মেট্রিক টন মাছের প্রয়োজন, সেখানে ঘাটতি রয়েছে 31,000 মেট্রিক টন মাছের। বর্তমানে এই ঘাটতি পূরণ করা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং বাংলাদেশ থেকে মৎস্য আমদানি করে, জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। program, and I am really very much excited for this program, and for that particular integrated aqua park we are expecting that in coming days minimum 3,000 to 5,000 metric ton fish will be production over there. And as you all know, fish consumption is high rate in our state. More than 98% people are fish eater. So obviously fish demand is very high in our state. When we calculate our demand and production, we have 1,17,000 metric ton fish production in 1,70,000 metric ton fish is required for every year for the people of Tripura, and at the same time our production is only 85,000 metric ton. So there is a 31,000 gap, 31,000 metric ton gap. So that particular gap fish we are importing from neighboring state called West Bengal, then Andhra Pradesh, somewhere from Odisha, and sometimes neighboring country from Bangladesh.
So this is ইন্টিগ্রেটেড এই একুয়া পার্কের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে এই ইন্টিগ্রেটেড পার্ক, জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। মোট 100 কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা ধার্য করে এখনো পর্যন্ত প্রায় 42 থেকে 50 কোটি টাকা পাওয়া গেছে কেন্দ্রীয় সরকার থেকে বলে জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। we want to increase fish production. At the same time, we want to create more employment generation. So that is why this integrated aqua park will play a vital role to meet our demand as well as to make our state self-reliant. As of now, we received 42.50 crore like this. So it is first phase. We are expecting more amount will be received, and our target was 100 crore for establishing the integrated aqua park. So this scheme it's play a huge role for meet the demand of especially Unupati as well as other part of our state. So I would like to extend my heartiest thanks and gratitude to the Honorable Union Minister for Fishery and Animal Husbandry, Sri Rajiv Ranjan Singh ji, for sanctioning such a big and significant project for the people of Tripura. রাজ্যের 59 জেলার কৈলা শহরে নির্মীয়মান এই ইন্টিগ্রেটেড একুয়া পার্কটি উৎসাহিত করবে রাজ্যের মৎস্য উৎপাদন ও পর্যটন বিভাগকে। এখানে থাকবে একটি মৎস্য প্রক্রিয়াকরণ ইউনিট, একটি হিমাগার সুবিধা এবং একটি বিনোদনমূলক অঞ্চল। এই প্রকল্পটি স্থানীয় সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে জানিয়েছে রাজ্য সরকার। একবার কার্যকর হলে ইন্টিগ্রেটেড একুয়া পার্কটি প্রায় 200 প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে বলে জানিয়েছে সরকার। পরিবেশগত প্রভাব কমাতে টেকসই মৎস্য চাষ পদ্ধতি যেমন বায়োফ্লক প্রযুক্তি এবং রিসার্কুলেটিং একুয়া কালচার সিস্টেম গ্রহণ করবে ইন্টিগ্রেটেড একুয়া পার্কটি। পরিবেশ বান্ধব মাছের খাদ্য এবং প্যাকেজিং উপকরণের ব্যবহারকেও উৎসাহিত করবে এই পার্ক। জেলেদের দক্ষতা এবং উৎপাদনশীলতা উন্নত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এই ইন্টিগ্রেটেড একুয়া পার্কে। জেলেদের বাজার এবং তাদের পণ্যের ন্যায্য মূল্য পেতেও সহায়তা করবে এই পার্ক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ত্রিপুরার জন্য যা যা করা প্রয়োজন তাই করবে কেন্দ্রীয় সরকার। রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ইন্টিগ্রেটেড একুয়া পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এরকমটাই জানিয়েছেন কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং। গোটা দেশে মোট 11টি একুয়া পার্ক নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল নির্মাণ করা হবে 4টি একুয়া পার্ক, জানিয়েছেন কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং। ত্রিপুরাতে মৎস্য এবং পশুপালনের অপার সম্ভাবনা রয়েছে বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং। में भी है और फिश प्रोडक्शन को बढ़ाने का पोटेंशियल भी है त्रिपुरा में, और उसी को बढ़ाने के लिए और आगे बढ़ाने के लिए हम लोग आज इंटीग्रेटेड एक्वा पार्क दे रहे हैं और उसका आज शुभारंभ कर रहे हैं। हम लोगों ने पूरे देश में 11 इंटीग्रेटेड एक्वा पार्क सैंक्शन किया है, जिसमें 4 नॉर्थ ईस्ट त्रिपुरा में है, आसाम में है, नागालैंड में है और अरुणाचल प्रदेश में। तो 11 में 4 हम लोगों ने दिया है और नॉर्थ ईस्ट में फिश प्रोडक्शन को बढ़ाने का काफ़ी पोटेंशियल है, उसी पर हम लोग काम कर रहे हैं और स्टेट गवर्नमेंट भी अच्छा काम कर रही है। सेंट्रल गवर्नमेंट पूरे स्टेट गवर्नमेंट के साथ मिलकर फिश प्रोडक्शन को बढ़ाने के लिए और सेल्फ सफिशिएंट स्टेट को बनाने के लिए जो भी हो सकता है हम लोग करेंगे। थैंक यू। ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে চুপ সরকার সহ সবকটি রাজনৈতিক দল। এদিকে কাগজে কলমে এডিসিতে 500 ভিলেজ কমিটি থাকলেও সেই সংখ্যা বাড়িয়ে ইতিমধ্যে 700 করে নিয়েছে বর্তমান প্রশাসন, যার রেকর্ড এখনো পর্যন্ত রাজ্য সরকারের কাছে নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল।
ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে অদ্ভুত নীরবতা পালন করে চলেছে রাজ্য সরকারের ৩ শরিক দল, যার ফলে আদৌ ভিলেজ কমিটি নির্বাচন হবে কিনা এই নিয়েই তৈরি হয়েছে সংশয়। ২০১১ সালে এডিসি এলাকার ভিলেজে নির্বাচিত কমিটিগুলোর মেয়াদ শেষ হয়ে ৪ বছর অতিক্রান্ত করার পরও এ নিয়ে নেই কোনো উদ্যোগ। এই ৪ বছর ধরে ৫০০ এর উপরে ভিলেজগুলিতে কাজকর্ম চলছে এডিসি প্রশাসনের দায়িত্বে থাকা রাজনৈতিক দলের মনোনীত কমিটি দিয়ে। কাগজে কলমে এডিসিতে ৫০০ ভিলেজ কমিটি থাকলেও সেই সংখ্যা বাড়িয়ে ইতিমধ্যেই ৭০০ করে নিয়েছে বর্তমান প্রশাসন বলে উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। গড়ে দেওয়া হয়েছে ৭০০ ভিলেজ কমিটি। মনোনীত কমিটি দিয়েই চলছে ভিলেজ এর কাজ, যদিও এই ভিলেজ কমিটির সংখ্যা বাড়ানোর কোনো রেকর্ড রাজ্য সরকারের কাছে নেই এখনো পর্যন্ত। নিয়ম অনুযায়ী ভিলেজ কমিটির সংখ্যা বাড়াতে গেলে বিধানসভা কেন্দ্রের মতোই জারি করতে হবে সীমানা পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তি। তার উপরে নির্দিষ্ট সময়সীমা দিয়ে দাবি আপত্তি ইত্যাদির উপর শুনানি গ্রহণ করে একটা রূপরেখা তৈরি করে বাড়াতে হবে ভিলেজ কমিটির আসন সংখ্যা। গোটা প্রক্রিয়াই সম্পূর্ণ হবে রাজ্য নির্বাচন কমিশনের তদারকিতে। অথচ ভিলেজ কমিটির আসন সংখ্যা বাড়ানো নিয়ে বেখবর রাজ্য নির্বাচন কমিশনও। স্বাভাবিকভাবে আইন বহির্ভূতভাবে এডিসি প্রশাসন কি করে নিজের মর্জি মাফিক ভিলেজ কমিটির সংখ্যা বাড়িয়ে নেয় সে নিয়েও দেখা দিয়েছে বিস্ময়। প্রসঙ্গত ২০২১ সালে ভিলেজ কমিটিগুলির মেয়াদ শেষ হওয়ার পর সেগুলিতে নির্বাচন পর্ব সম্পন্ন করার জন্য একটি মামলা হয় হাইকোর্টে। ওই মামলায় ভিলেজ কমিটি নির্বাচন কবে নাগাদ সম্পন্ন হবে সে নিয়ে উচ্চ আদালত রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা দেওয়ার নির্দেশ দেয়। হলফনামায় ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ করার কথা জানিয়ে দেওয়া হয় রাজ্য নির্বাচন কমিশন থেকে। যথারীতি গোটা বিষয়টি উপজাতি কল্যাণ দপ্তরের গোচরে নেয় রাজ্য নির্বাচন কমিশন, কিন্তু কোনো উত্তর আসেনি উপজাতি কল্যাণ দপ্তর থেকে। ২০২৪-এর পঞ্চায়েত নির্বাচনের পরে ভিলেজ কমিটি নির্বাচন প্রক্রিয়া শুরু করবে বলে এক প্রকার ঘোষণাও দেওয়া হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন থেকে, কিন্তু উপজাতি কল্যাণ দপ্তর থেকে সেই সবুজ সংকেত পায়নি রাজ্য নির্বাচন কমিশন। আর এভাবে ২০২৫ সালে প্রায় অর্ধেক বছর পেরিয়ে গেলেও এডিসির ভিলেজ কমিটি নির্বাচন প্রক্রিয়া কবে নাগাদ শুরু হবে প্রকৃত অর্থে তা এখনো রয়ে গেছে অনিশ্চয়তার মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিলোনিয়া সীমান্তে বাংলাদেশের অবৈধ বাঁধ নির্মাণের ফলে কয়েক ঘন্টার বৃষ্টির জলে তলিয়ে গেল বল্লামুখা সীমান্ত এলাকার কৃষি জমি সহ বাস্তু ভিটে। স্বাভাবিক কারণে এক্ষেত্রে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ। বাংলাদেশের অবৈধভাবে বাঁধ নির্মাণের কারণে বর্ষার জলে বানভাসী হবে বিলোনিয়া শহর সংলগ্ন মুহুরী নদীর উত্তর পার সুকান্তনগর, নেতাজিনগর, সুভাষচন্দ্রনগর ও ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ৫ শতাধিক উপর পরিবারের কয়েক হাজার মানুষ সেই আশঙ্কা প্রকট হয়ে উঠেছে ঘণ্টা খানেকের বৃষ্টিতে। জলমগ্ন হয়ে পড়ছে ভারত বাংলা সীমান্তের সুকান্তনগর পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া বল্লামুখা এলাকা। সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও ৫০ গজ আবার কোথাও ১০ গজেরও কম এলাকায় প্রায় ১৫ থেকে ২০ ফুট উচ্চতা সম্পূর্ণ দীর্ঘ ১ থেকে ১.৫ কিলোমিটার বাঁধ তৈরি করার সময় হঠাৎ গ্রামবাসী প্রত্যক্ষ করেন যে বাঁধের কোথাও রাখা হয়নি জল যাওয়ার রাস্তা, আগে যে নালা ছিল তাও বন্ধ করে দেওয়া হয়। তাই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা। মাত্র গতকালকের একদিনের যে বৃষ্টির জল বাংলাদেশের বাঁধের ফলে এখান দিয়ে যেই জল জমছে এটা এখন এমন একটা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। আস্তে আস্তে জল যদি বাড়ে তোলে গ্রামের মানুষ শরণার্থীর দিকে যাচ্ছে। এখন আমাদের একটা দাবি আছিল এখান দিয়ে খালঘাটটা আগিয়ে যে যদি জলটা যদি ওকে নদীর দিকে যদি নিয়ে ফেলায় তাহলে আমরা একটু বাঁচতাম। অনেক জমি টমি ডুবে গেছে, ধান টান করছিল এদিকেও সব ডুবে গেছে। এখন আস্তে আস্তে বাড়িঘর দিকে উঠতে আছে। সবাই আইছে এখানে আদিকর্তারা, তারা দেখবেও লিখেছে এটা যদি তাড়াতাড়ি সত্তর কাজটা যদি করে তাহলে আমরা খুব উপকৃত হইতাম। আগে এই জলটা কোন দিক দিয়ে যেত? এটা আগে বাংলাদেশের ওই দিক দিয়ে একটা খালা ছিল, সেই খালটা দিয়ে যেত। এখন তারা খালটা বন্ধ করে এলেছে। এখন পুরো জলটা জমে গেছে। পুরা জল জমে গেছে। কয় ঘন্টার জলে মানে বৃষ্টিতে এমন জল জমছে? বড় জোর রাত্রে ২ চূড়ার জল, 2টা ধাপের বৃষ্টি, ২-৩ ঘন্টার জল। আগে কতক্ষণের বৃষ্টিতেও ছিল?
আগে এটা একমাত্র মৌরী নদীর বাঁধ ভাঙার ফলে এখানে জল ছিল, এর আগে কোনোদিন জল ছিল। এখন শুধু এই বাঁধটার এই কারণে বাঁধটার ফলে জল ছিল। কি চাইতেছেন? এখন আমরা চাইতে আছি এখান দিয়ে যদি একটা খাল কাটটা যদি নদীর মধ্যে নিয়ে পালায় তুলে তো ভালো, ওই মৌরী অবয়া নদীর মধ্যে নিয়ে পালায়। মানে যেখানে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি ছিল, কোনো দেশ সীমান্তে কিছু করতে গেলে তার সীমান্তের পিলার থেকে 150 গজ দূরে করতে হবে, তা না করে এই বাঁধ নির্মাণ করে নিয়েছে বাংলাদেশ। প্রেক্ষিতে ঘন্টা খানেকের বৃষ্টিতে জলের তলায় শত শত কানি কৃষিজ ফসল ও পুকুর। এই টানা 2 ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা হলে বর্ষা মৌসুমে কি হবে, এই নিয়ে আতঙ্কে এলাকার জনগণ। যে মাত্র গতকালকের একদিনের যে বৃষ্টির জল বাংলাদেশের এই বাঁধের ফলে এখান দিয়ে যেই জল জমছে, এটা এখন এমন একটা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। আস্তে আস্তে জল যদি বাড়ে তোলে গ্রামের মানুষ শরণার্থীর দিকে যাচ্ছে। এখন আমাদের একটা দাবি আছিল এখান দিয়ে খাল কাটতে গিয়ে যে যদি জলটা যদি ওখানে নদীর দিকে যদি নিয়ে ফেলায় তুলে আমরা একটু বাঁচতাম। অনেক জমি টমি ডুবে গেছে, ধান টান করছিল, এইদিকে সব ডুবে গেছে। এখন আস্তে আস্তে বাড়িঘরের দিকে উঠতে আছে। সবাই আইসি এখানে আধিকর্তারা, তারা দেখবেও লিখেছে এটা যদি তাড়াতাড়ি 70 কাজটা যদি করে তাহলে আমরা খুব উপকৃত হইতাম। আগে এই জলটা কোন দিক দিয়ে বিলুনিয়া বল্লামুখা এলাকার সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ নো মেন্স ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও 80 গজ, আবার কোথাও 50 গজেরও কম এলাকায় প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ 1 থেকে 1.5 কিলোমিটার বাঁধ তৈরি করছে বাংলাদেশ সরকার। ভারতীয় সীমান্তে মফিজ মিয়া ঘাট এলাকার ভেঙে যাওয়া মুহুরী নদীর বাঁধটি দ্রুত নির্মাণ করা এবং বাংলাদেশ পুরানো জলের নালা বন্ধ করে যে বাঁধ দিয়েছে, নির্মীয়মান বাঁধের জল নিষ্কাশনের রাস্তা তৈরি করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সময় ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর এ সিঞ্জীবী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত। ঊনকোটি জেলা সদর কৈলাসহর মহকুমার বিভিন্ন এলাকায় বিগত 4 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক নয়। বিশেষ করে কৈলাসহরের সিঙ্গিরবিল এডিসি ভিলেজ এলাকায় অবস্থিত কণিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না থাকার ফলে নাজেহালের শিকার হচ্ছেন হাসপাতালে আসা রোগীরা। 4 দিন ধরে হাসপাতালে বিদ্যুৎ না থাকার ফলে হাসপাতালে রোগীদের পরিষেবা দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ এলাকার মানুষের। এদিকে বিদ্যুৎ না থাকায় হাসপাতালে ভর্তি থাকা রোগীরা বাথরুম কিংবা টয়লেটে ব্যবহার করার জন্য পাচ্ছেন না জল। তাছাড়া হাসপাতালে পানীয় জলেরও শুরু হয়েছে হাহাকার বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এটা কণিকা মেমোরিয়াল হসপিটাল, সিঙ্গিরবিলে, কৈলাসহর আন্ডারে। অ্যাকচুয়ালি এই সিজনে দেখা যায় প্রায় সময় ইলেকট্রিক্যাল একটু সমস্যা হয়। তো লাস্ট 1-2 দিন ধরে এরকম একটু অসুবিধা হয়েছিল, কারেন্টটা খুব বেশি আপ ডাউন করতেছিল। তো যার ফলে আমরা এখানে কিছু সমস্যা দেখা দিয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 লাগু রয়েছে। রাজ্যের শিক্ষার মান উন্নয়নের জন্য সক্রিয় রাজ্য সরকার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 100 জন টপারকে দেওয়া হচ্ছে মাসে 5,000 টাকা। এই ক্ষেত্রে দিব্যাঙ্গদের জন্য উচ্চ মাধ্যমিকে দেওয়া হচ্ছে 54,000 টাকা এবং মাধ্যমিক
শিক্ষককে দেওয়া হচ্ছে 24,000 টাকা। এছাড়া বালিকাদের জন্য দেওয়া হচ্ছে স্কুটি। ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘের দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো জানিয়েছেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় তৃণমূল স্তর থেকে পরিবর্তন আনার জন্য আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্য সরকার ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনেকগুলো তাদের অগ্রগতি আনার জন্য পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে যারা টপার 100, যারা মাধ্যমিকে 100 জন যারা ভালো নাম্বার তুলেন বা উচ্চ মাধ্যমিকে যারা ভালো নাম্বার তুলছেন, তাদেরকে প্রত্যেক মাসে 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেন অর্থের কারণে তাদের পড়ায় অসুবিধা না হয়। আমরা আমাদের এখানে দিব্যাঙ্গ ভাই বোন যারা টপার, দিব্যাঙ্গ ভাই বোন যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো মার্ক আনছেন, তাদেরকেও আমরা 54,000 টাকা দেওয়া হচ্ছে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের জন্য, এবং মাধ্যমিকে 24,000 টাকা দেওয়া হচ্ছে। বালিকাদের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে আমাদের এখানে 100 জনকে স্কুটার দেওয়া শুরু হয়েছে। তো এই ধরনের অনেকগুলো শিক্ষা ক্ষেত্রে আমাদের পরিবর্তনের সেই কিছুদিনের মধ্যে। আন্তর্জাতিক গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে শহর আগরতলায় নির্মীয়মান জল শোধন করার প্রকল্পগুলি পরিদর্শন করেন স্মার্ট সিটি প্রকল্পের সিইও শৈলেশ কুমার যাদব। ওই ক্ষেত্রে আগামী বছর খানেকের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। রবিবার অভয়নগর ব্রিজের কাছে নির্মীয়মান জল পরিশোধনাগারটি পরিদর্শন করেন আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সিইও শৈলেশ কুমার যাদব। 2010 সাল থেকে বাংলাদেশ সরকারের দাবি ছিল আগরতলা দিয়ে যতগুলি জলের উৎস বাংলাদেশে প্রবেশ করে সবগুলোর জল যেন শোধন করে পাঠানো হয়। পরবর্তীতে ভারত সরকার এবং ত্রিপুরা সরকার 2021 সাল থেকে জল শোধন করার প্রকল্প নির্মাণ করা শুরু করে। আগরতলা শহরের বিভিন্ন সেফটি ট্যাঙ্ক সহ নোংরা জল শহরের কাটাখাল ও হাওড়া নদীতে ঢুকে যাচ্ছে এবং জল দূষিত হচ্ছে, যা বেআইনি। সেই দূষিত জলকে দূষণমুক্ত করার লক্ষ্যে বর্ডার এলাকায় 80,000 লিটার দৈনন্দিন জল পরিশোধনাগার তৈরি করা হয়। তাছাড়াও নতুন করে আরো 5টি জল শোধনাগার তৈরি করা হচ্ছে। অভয়নগর ব্রিজের কাছে 150 লাখ লিটার, রঞ্জিত নগর কাটাখালে 100 লাখ লিটার, কালাপানিয়াতে তৈরি হচ্ছে 50 লাখ লিটার। পাশাপাশি হাওড়া নদীর দক্ষিণ পাড়ে যতগুলি জলের উৎস হাওড়া নদীতে পড়ে সবগুলোতে নলের মাধ্যমে জল শোধনাগারে নেওয়া হবে এবং সেখানে জল শোধন করা হবে এবং পরবর্তীতে সেই জল যাবে বাংলাদেশে বলে উল্লেখ করেন শৈলেশ কুমার যাদব। আপনারা জানেন এই শহরের যতগুলো সিওয়েজ হচ্ছে, সিওয়েজ মানে যেটা সেফটি ট্যাঙ্কের জল আছে, আপনার বাথরুম কিচেনের জল আছে, যেটা ড্রেনেজ আছে, এটা ডাইরেক্টলি কাটাখাল বা হাওড়া নদীর মাঝে ডাইরেক্টলি ঢুকে যাচ্ছে, এখনো ঢুকছে। তো ওর থেকে জল প্রদূষিত, আর এটা অ্যাকচুয়ালি ইলিগাল। তো এর জন্যই আমরা নতুন ভাবে উদ্যোগ নিয়ে, যদি আপনারা দেখবেন হাওড়া খালের যে ছিল, হাওড়া খালের বর্ডার কাছে, ওখানে আমরা একটা AWD মানে 80 লাখ লিটার প্রতিদিন এটা ট্রিটমেন্ট করে সাফ জল করে এটা প্লান্ট অলরেডি মাননীয় হোম মিনিস্টার যখন এখানে NEC কনফারেন্স ছিল ওই সময় উনি উদ্বোধন করেছেন। এছাড়া এখন 5টি নতুন আমরা সিভেজ ট্রিটমেন্ট প্লান্ট করেছি। এটা এখানে আছে বর্মন ব্রিজের কাছে, এটা হচ্ছে 15 ml মানে 150 লাখ লিটার পার ডে যেটা নোংরা জল আছে ওটাকে সাফ করে এটা এই কাটাখালি ছাড়া। এর ছাড়া এটা রঞ্জিত নগর যেটা হচ্ছে এই কাটাখাল উপরেই রঞ্জিত নগর একটা ওটাও অ্যাডভান্স স্টেজে আছে, ওটা 10 ml মানে 100 লাখ। ভারতীয় গ্রিন ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী জলের উৎসে কোনো প্রকার দূষিত নোংরা জল ফেলা যাবে না, সেদিকে লক্ষ্য রেখেও এই ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান স্মার্ট সিটি প্রকল্পের সিইও শৈলেশ কুমার যাদব। এটা বাংলাদেশের অনেকগুলি অফিস ওই যেটা করা হয়েছে, তারপরে অনেকগুলি ওরা আর অবজেক্ট নিয়েছে, কিন্তু আমাদের রাষ্ট্রেও ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল হচ্ছে, রাষ্ট্রীয় হরিত ট্রিবিউনাল যেটা বলা হয়, জাতীয় হরিত, ওরার যে রায় হচ্ছে কি কোনো রকম নোংরা জল, কোনো জল স্রোত যেটা হচ্ছে, জলের উৎস যেটা হচ্ছে, কোনো কানাল হচ্ছে, কোনো রিভার হচ্ছে, ওখানে ছাড়া যায়। আর ইটস নট হেলদি অলসো, ওয়াটার ইজ গেটিং পলিউটেড। ওই জন্য এই সমাজ কাজ আমরা একটা ওয়ার ফুটিং এ নিয়েছি। সমাজ কাজ যদি আমরা দেখবেন গত বছরে চালু হয়েছে মোটামুটি আগস্ট সেপ্টেম্বর মাসে, এখন এটা অ্যাডভান্স স্টেজে আছে। আর এইসব কাজের জায়গা লাগে, অনেকগুলি জায়গা লাগে। একটা
रन करते जान तो अपना 1.5-2 एकड़ वो কাটাকারের কাছেই হাওড়া কাছে যে জায়গায় আমরা পেয়েছি ওখানে গত 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের জননির্বাচিত শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমানে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারতের খাল এবং নদীগুলো নিয়ে অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে নদী এবং খালগুলি সংস্কারের কাজে হাত দিয়েছে রাজ্য সরকার। আগামী 2 বছরের মধ্যেই সকল নির্মাণ এবং সংস্কারের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের 86তম জন্মজয়ন্তী পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রবিবার উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বর্তমান সরকারের সময়ে কুশাসন চলছে ত্রিপুরায়। প্রয়াত ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুধীর রঞ্জন মজুমদারের সরকারের সময়কালের অভাব অনুভূত হচ্ছে এই সময়। রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে কাজ করে গেছেন সুধীর রঞ্জন মজুমদার বলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তাহলে যখন মানুষ দুঃশাসনের সম্মুখীন হচ্ছে, কুশাসনের মধ্যে মানুষকে বসবাস করতে হচ্ছে, তখন এই সুধীর রঞ্জন মজুমদারের সময়কালে বিশেষ করে কর্মসংস্থান, চাকরিজীবীদের তাদের মহার্ঘ ভাতা থেকে শুরু করে পে কমিশন, আমাদের রাজ্যের গরিব অংশের মানুষের উন্নয়ন, সার্বিকভাবে ত্রিপুরার উন্নয়নের কথা সকলেই এক বাক্যে এটা স্বীকার করেন এবং মনে করেন। আমরা ওনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকে ছাত্রছাত্রীরাই আগামী দিনে হবে দেশের ভবিষ্যৎ। সুতরাং এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বিদ্যালয়ের শিক্ষকদের। ত্রিবার্ষিক দ্বিতীয় রাজ্য সম্মেলনে এই বার্তাই দিল ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘ। রবিবার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত হয় ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘের ত্রিবার্ষিক দ্বিতীয় রাজ্য সম্মেলন। গোটা রাজ্য থেকে মোট 700 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন এদিনের এই রাজ্য সম্মেলনে। এই জন্য বিদ্যালয়গুলিকে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। তো আমরা বিদ্যালয়ের পরিবেশটাও শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয়ের মাধ্যমে আমরা বিদ্যালয়ের পরিবেশটাও যাতে সুন্দর হয় এবং একটা সুন্দর ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের গড়ে ওঠে, যারা আগামী দিন আমাদের দেশকে সমৃদ্ধ করার জন্য কাজ করবে। আজকের এই সম্মেলনে মাধ্যমে আমরা সবার কাছে বার্তা দিতে চাই যে সবাই যাতে তাদের নিজের যে দায়িত্ব এবং কর্তব্য, বিশেষ করে শিক্ষকদের সমাজ গঠনে, ছাত্রছাত্রীদের উন্নতির জন্য এবং সমাজ গঠনে যে ভূমিকা রয়েছে সেটা যাতে যথাযথভাবে পালন করে। মাদক মামলায় আসাম পুলিশের জালে তেলিয়ামুড়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রসেনজিৎ রায় তেলিয়ামুড়া থানার সহযোগিতায় শান্তিনগর এলাকা থেকে রবিবার সকালে তেলিয়ামুড়ার প্রতিষ্ঠিত সার ব্যবসায়ী তথা সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাবের সম্পাদক প্রসেনজিৎ রায়কে গ্রেপ্তার করে আসাম বাজারি ছড়া থানার পুলিশ। সার ব্যবসার আড়ালে প্রসেনজিৎ রায় মাদক বাণিজ্যের সম্রাট হয়ে উঠলেও কেন রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি তা নিয়ে উঠছে প্রশ্ন। গতকাল রাত্রে বাজারি ছড়া পিএস থেকে ইনভেস্টিগেটিং অফিসার আসেন আমাদের এখানে হেল্পের জন্য। তাদের পিএসে একটা কেস রেজিস্টার হয়, যার কেস নাম্বার 211/2024 এনডিপিএস মামলায় কেসটা রেজিস্টার হয়েছে। এই মামলায় একজন ওই কেসের আসামি আমাদের এখানে আছেন, ওনাকে অ্যারেস্ট করার জন্য তারা এখানে আসেন। তারপর আমরা তাদেরকে সাহায্য করি এই অ্যারেস্ট করার ক্ষেত্রে। তখন আসাম পুলিশ এবং আমাদের থানার পুলিশের সহায়তায় এই প্রসেনজিৎ রায়, বাবার নাম ননীগোপাল রায়, ডিএম কলোনি কৃষ্ণপুর, তাকে এই 211/2024 বাজারি থানা পিএস কেসের মামলায় তাকে আটক করা হয়। আটক করে তাদের নিয়ে যায়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।